আচ্ছা, এই অধ্যায়টা তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদার মধ্যে মূল কথা কি, ধরো খরচ বেশি লিখে ফেলছে অথবা কম লিখে ফেলছে, আর আয় বা মানে এখানে তো সমন্বয় তো দুইটা জিনিসের হয় সাধারণত, একটা হচ্ছে ব্যয়ের, একটা হচ্ছে আয়ের। তো আয় বেশি লিখছে বা কম লিখছে, ব্যয় কম বেশি লিখছে অথবা কম লিখছে, এটার জন্য আমরা সমন্বয় জাবেদা দিব। মানে এই চলতি বছরের বা আমাদের যে অপারেটিং সার্কেল আছে না চলমান, যে বছরটার জন্য আমরা অঙ্ক করতেছি, ওটা থেকে বেশি লিখলেও আমরা এটা বাদ দিব, কম লিখলে এটা যোগ করবো। মানে চলতি বছরের হিসাব চলতি বছরে রাখবো, পরবর্তী বা বিগত বছরে কোনো জিনিস আমরা আনবো না। এটাই মূলত সমন্বয় জাবেদার কাজ। তো সমন্বয় জাবেদা কী কী আসে একটু দেখো। যেমন কী কিসের কিসে কিসে সমন্বয় জাবেদা হয়: বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়। সাধারণত এই 4টা জিনিসের সমন্বয় জাবেদা হয়। এছাড়া আরও কয়েকটা জিনিসের সমন্বয় জাবেদা হয়, যেমন অবচয়ের হয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, সমাপনের মজুদ ইত্যাদিরও কিন্তু সমন্বয় জাবেদা হয়ে থাকে। তো সমন্বয় জাবেদার বিষয়টা হচ্ছে যাই বুঝলে সহজ, না বুঝলে অনেক ফ্যাসানো লাগে আর কি। এটা দেখবা তোমরা অ্যাডমিশনে শিখছো, আবার ওই যে 9-10 বলো বা ইন্টার বলো, তোমরা আর্থিক বিবরণী দিচ্ছ না, ওটার নিচে দিয়ে থাকতো মনে আছে, একটা র্যামিল দিত নিচে দিয়ে কয়েকটা সমন্বয় দিত। তো সমন্বয় জাবেদা হলে তোমরা পারো, জাস্ট কনসেপ্টটা আবার একটু মানে রিভিশনের মতো করা আর কি। তো ধরো কোনো কিছু যদি অগ্রিম অগ্রিম ভাড়া যদি আমরা সমন্বয় করি, ধরো আমরা এর আগে অগ্রিম ভাড়া দিয়েছিলাম বা অগ্রিম কোনো খরচ করলাম, তো এটা সমন্বয় জাবেদা। হ্যালো, আচ্ছা শুনতেছ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে অগ্রিম কোনো ভাড়ার যদি মানে অগ্রিম কোনো খরচের যদি সমন্বয় জাবেদা দিই, তাহলে এটা কি হবে, আমরা খরচ বাড়াবো, ওই সম্পত্তিটা কমাবো, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেড রেন্ট ক্রেডিট। কেমন? এরপরে হচ্ছে যাই তাহলে আমাদের। হ্যাঁ, সমন্বয় জাবেদা থেকে কি প্রশ্ন বেশি আসে? সমন্বয় জাবেদা পারলে একটা সুবিধা আছে কি জানো নি, একটা প্রশ্ন বেশি আসবে না কম আসবে না, একটা দুইটা আসবে আর কি। সুবিধা হচ্ছে যে সময় একদমই কম লাগে। যেমন তুমি একটা টেবিলার ছক করতে গেলে তোমার 15 থেকে 20 মিনিট খাই ফেলবে, কিন্তু সমন্বয় জাবেদা অতিরিক্ত একদমই কম সময় লাগে। কারণ তুমি বুঝলে দশ 10 মিনিটও লাগবে না, 7-8 মিনিটে কমপ্লিট করে ফেলবা। আমার কথা এটার বুঝছো কিনা? মূল কনসেপ্ট কি? এটা মূল কনসেপ্ট হচ্ছে, ধরেন আপনারা বলবো যে আচ্ছা ধরেন একটা বিগত সালে দেখাই দিই আগে, আমরা এত কিছু পড়ার আগে, তাহলে আপনারা বুঝলেন যে এটাতে কি করতে হবো কি না করতে হবো। আচ্ছা, ধরেন স্যার, এই যে এটা ইন্টারে থাকতে করি নাই, এটা মানে কঠিন লাগে দেখি করি নাই। মূল কথা হচ্ছে এটার কনসেপ্ট সবাই বুঝো যেহেতু কমার্স থেকে পড়ছো। এখন অ্যাডমিশনে হয়তো এটা অনেক ফ্যাঁসানো থাকতো, বা ইন্টারে ধরো ইন্টারে তো মানে আর্থিক বিবরণী তো করছো 9-10 হোক বা এইচএসসিতে হোক, তাহলে এটা কনসেপ্ট তোমার মাথায় আছে, একদম নাই যে তা না। ধরো এখানে কয়েকটা লেনদেন দিছে, স্যালারি 500 টাকা আনপেড আছে, তাহলে এটা কি আমাদের বকেয়া খরচ না? জি স্যালারি ভাইয়া। যদি এই বকেয়া খরচ লেখছে, আরে অ্যাকুরেট এক্সপেন্স, এটাই তোমার আনসার। এটা কোনটা কোন ধরনের খরচ এটা লিখতে বলছে, 2015 সালের পরীক্ষায়। মানে এখানে কয়টা লেনদেন দিছে, 4টা না? কোনটা আয়, কোনটা অগ্রিম আয়, কোনটা অগ্রিম ব্যয়, কোনটা বকেয়া আয়, কোনটা বকেয়া ব্যয়, এটা দেখতে বলছে আর কি। যেমন ধরো সার্ভিস প্রোভাইডেড, মানে আমরা সার্ভিস দিছি, বাট নট বিলেড, বাট আনবিলেড কত টাকা, 3000 টাকা, তাহলে এটা কি বলো তো, বকেয়া আয় না? তো বকেয়া আয় লিখছে এই যে অ্যাকুরেট রেভিনিউ। প্রথম দুইটা বুঝছো নি? প্রথম দুইটা ভালো করে খেয়াল করো, হুম। সহজ জিনিসে জি কিন্তু ভাইয়া। ফ্যাসানো কিছু নাই। 3 নম্বর দেখো, অনুপার্জিত আয় আছে না, ওটার কথা বলতেছে। আচ্ছা, এই আনআর্ন রেভিনিউ কত টাকা, 400 টাকা হ্যাজ বিন আর্ন। আচ্ছা তাহলে এটা এই এটা কিসের সমন্বয় এন্ট্রি, এটা হচ্ছে আনআর্ন রেভিনিউ মানে অনুপার্জিত আয়ের সমন্বয় এন্ট্রি। মানে সমন্বয় এন্ট্রিগুলোর নাম জানতে চাইছে, এগুলো কোনটা, এই যে তোমার বলেই দিচ্ছে এই 4টার মধ্যে কোনটার মধ্যে পড়বে, 4টা নেই না 5টা, 4টা, 4টার মধ্যে কোনটার মধ্যে পড়বে এটা কথা বলতেছে। প্রিপেড এক্সপেন্স, আনআর্ন রেভিনিউ, অ্যাকুরেট এক্সপেন্স, অ্যাক্রুড রেভিনিউ, তারপর অ্যাক্রুড এক্সপেন্স। কেমন? প্রিপেড এক্সপেন্স হচ্ছে অগ্রিম ব্যয়, আনআর্ন রেভিনিউ হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় বিষয়টা বুঝো, মানে টাকা নিয়ে নিছি এখনও কাজ করিনি। তারপর হচ্ছে অ্যাক্রুড রেভিনিউ হচ্ছে যাই আমি কাজ করে ফেলছি, আমার ক্লায়েন্ট এখনও আমার টাকা দেয় নাই। আর অ্যাক্রুড এক্সপেন্স হচ্ছে আমার খরচ সৃষ্টি হয়েছে কিন্তু আমি এখনও টাকা দিই নাই, মানে বকেয়া খরচ। এগুলা চাইলে তুমি নামগুলো লিখে রাখতে পারো। এই অ্যাকুরেট এক্সপেন্স হচ্ছে বকেয়া খরচ। তারপর অ্যাকুরেট রেভিনিউ হচ্ছে বকেয়া আয়, আনআর্ন রেভিনিউ হচ্ছে অনুপার্জিত আয়, আর প্রিপেড এক্সপেন্স হচ্ছে অগ্রিম ব্যয়,
আমার কথা বুঝছো? ভাই এখানে স্যার নাম্বারটা একটু বলেন তো, স্টোর সাপ্লাইজ। স্টোর সাপ্লাইজ কত টাকা? 300 টাকা হ্যাজ বিন ইউজড। আচ্ছা, তাহলে এই যে স্টোর সাপ্লাইজ আমরা যে সাপ্লাই করছি, মানে সাপ্লাই যে জিনিসগুলো অগ্রিম রাখছিলাম এগুলা কি করছে? ইউজ হয়ে গেছে। তাহলে এটা প্রিপেড এক্সপেন্সের মতোই। ধরো আমরা এর আগে অগ্রিম খরচ মানে অগ্রিম কিনে রাখছিলাম, এখন এটা ব্যবহার করছি, তাহলে এটা প্রিপেড এক্সপেন্সের সমানে যাবে হবে। মানে আগে ছিল প্রিপেড এক্সপেন্স, এখন এটা খরচে যাবে আর খরচে চলে যাবে আর কি। তাহলে প্রিপেড এক্সপেন্স এখানে কমবে, সম্পদ কমবে আর কি। তো এটা দেখো, এটা প্রশ্ন যদিও অনেক বড়, কিন্তু উত্তর কিন্তু 4টা শব্দই এক হিসাবে। মানে তুমি যদি পারো তোমার 4 মিনিট লাগবে না এটা আনসার করতে। এই জন্য সামান্য যাবতীয় শিখতে বলতেছি আর কি। সামান্য যাবতীয় শিখলে তোমাদেরই লাভ, কারণ তুমি অ্যাকাউন্টিং মানে হচ্ছে যে পারা সহজ, কিন্তু ওই যে সময়ের মধ্যে অনেকে কুলে আসতে পারে না। তুমি যদি এরকম শর্টকাট অঙ্কগুলো শিখে যাও তাহলে কিন্তু ভালোই করতে পারবা। আচ্ছা, প্রবলেম এক সবাই বুঝছো নি? ভাই আমি 4 নাম্বারটা বুঝিনি। এটা অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা। আগে থেকে আমাদের অগ্রিম ব্যয় কি হবে ভাইয়া? এখানে তো স্টোর সাপ্লাইজ সাপ্লাইজ, ইউজড হয়ে গেছে। না না, খরচ ইউজ হয়ে তো গেছে। পরের কথা। আমরা আগে সাপ্লাইগুলো স্টোর করছি, মানে অগ্রিম করে রাখছি আর কি, এরপরে যে এটা ব্যবহার করছি। তাহলে এটা কিসের সমন্বয় জাবেদা করবা? অগ্রিম ব্যয় যে করছে এটা কমাইবা না? অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা না এটা? স্টোর সাপ্লাইজের খরচে দেখাইবা না? আগে সাপ্লাই ছিল, এখন এটাকে সাপ্লাই এক্সপেন্সে দিবা না? তাহলে এটা অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা দিবা তো। বুঝছেন কিনা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এক তো সবাই বুঝছেন, একদম ফ্যাঁস গোস নাই বললেই চলে। মানে কোনটা কোন অগ্রিম আয়, কোনটা অগ্রিম ব্যয়, কোনটা বকে আয়, কোনটা বকে ব্যয়, এগুলোই জানতে চাইছে। তারপরে ধরেন হচ্ছে এরকম। আচ্ছা, এখানে আবার ওরা কি করতে বলছে? প্রিপেড। আচ্ছা, এখানে বলছে যে অ্যাজিউম দ্য কোম্পানি অ্যাকুয়েট দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট ডাটা ডিসেম্বর এত, ইন্ডিকেট দ্য টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, প্রিপেড এক্সপেন্স, আনআর্ন রেভিনিউ, অ্যাকুয়েড রেভিনিউ, অ্যাকুয়েড এক্সপেন্স। কেমন? সার্ভিস প্রোভাইডেড, সার্ভিস দিছি বাট আনবিলেড কত টাকা? 5,000 টাকা। তাহলে এটা আমরা অ্যাকাউন্টের নেম দিছি, আর এটার পাশে আচ্ছা আমরা যদি সার্ভিস দিই এখনও টাকা যদি না পাই, এটা বকে আয় বলা যায় না? এটাকে কি এই যে বকে আয় লেখছে অ্যাকুয়েড রেভিনিউ। তারপর দ্বিতীয় সমন্বয়, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টাতে কি লেখছে? বলছে ইউটিলিটি এক্সপেন্স আনপেড। এটা কি ভাইয়া বকেয়া ব্যয় না? এই যে বকেয়া ব্যয় দিয়ে দিছে। তারপর একটা ভাইয়া দেখো তো, বলছে স্টোর সাপ্লাইজ, ওই যে আগেরটা, ওই যে ওই জায়গায় 4 নাম্বার, এখানে 3 নাম্বার, এটা প্রিপেড এক্সপেন্স। তারপর হচ্ছে বলছে আন রেভিনিউ 2,000 টাকা হ্যাজ বিন আর্ন। তাহলে এটা হচ্ছে অনুপার্জিত আয় সমন্বয় যাবতীয়, এটা অনুপার্জিত আয় লিখছে। এগুলা এই নিয়মে আছে নাকি আরো আমরা সামনে আগাই না, আমরা সামনে আগাই, যেহেতু দুইটা সলভ করছি দুইটাই নিয়ম পর্যন্ত। কেমন? আচ্ছা, আমরা তাহলে আরেকটু আগাই। 3 নাম্বারটাও ঘুরে গেড়াই এটাই হুবহু। তারপর 4 নাম্বারে কি বলছে? 4 নাম্বারে একটা নতুনত্ব আনছে। নতুনত্ব হচ্ছে কি, একটা জাবেদা দিতে বলছে। কেমন? আচ্ছা, এখন 4 নাম্বারটা আমরা ভালো করে পড়ি। বলছে যে অ্যাট দ্য এন্ড অফ কত সাল? 2020 সালে রুফিডা কুং হ্যাজ বিন অ্যাকাউন্ট রিসিভেবল 7 লাখ। আচ্ছা, 7 লাখ টাকা তার দেন আদার ছিল। অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হচ্ছে 54,000 টাকা। দ্য কোম্পানি ল্যান্ডেড দ্য রিসিভেবল ফ্রম অরবি কোম্পানি ইজ নট কালেক্টেড অ্যান্ড ম্যানেজমেন্ট অথরাইজ রাইট অফ কত টাকা? 5,400 টাকা। মানে 5,400 টাকা আর টাকা পাবো না। তাহলে এগুলো কি কুরিন হিসাবে লিখবো না? তো কুরিন, এই যে দ্বারা অ্যালোরেন্স ফর ডাউট, ওই যে কুরিন যখন আমরা ইয়া করি না, এই যে অবলোপনী বলে, মানে হচ্ছে বাদ দিয়ে দিই, তখন এই জাবেদাটা এরকম না? অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কমাই দিই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এই যে রাইট অফে জাবেদা দিছি, এটা অবলোপনের জাবেদা। কুরিন অবলোপনের জাবেদা কত টাকার? 5,400 টাকা আমরা আর পাবোই না, তাহলে এটাকে আমরা অবলোপন করে দিছি। অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা কি কুরিন না কুরিন সঞ্চিতি? এটা কুরিন সঞ্চিতি, শুধু ব্যাড ডেপ্ট হচ্ছে কুরিন, আর অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হচ্ছে কুরিন সঞ্চিতি। আচ্ছা, তারপরে কি বলছে? এগুলো একটু বুঝতে হবে, একটু পড়লে মোটামুটি পারবা আশা করি। উপরে যে আমরা নিয়মগুলো পালাই আসছি না, ওগুলো আমাদেরকে একটু পড়তে হবে। তাহলে এখানে কুরিনের কিছু সমন্বয় আছে। তারপরে 5 নম্বরটা খেয়াল করো।
5 নম্বর পুরোটাই কিন্তু জাবেদা বেস করছে। 5 নম্বর পুরোটাই কি জাবেদার উপর ভিত্তি করে দিছে। যেমন বলছে প্রিপেয়ার ইন্স্যুরেন্স ফর দ্য ইয়ার কত টাকা 3,600 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স ফর দ্য ইয়ার কত 3,600। আচ্ছা এখন আমাদেরকে কি বলছে প্রিপেয়ার এ অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি ফর দ্য ফলোয়িং ডাটা অ্যাজিউম দ্যাট দ্য ফার্ম মেনটেন দ্য অ্যাকাউন্ট কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কয় মাস পর পর করে? 4 মাস পর পর না? 4 মাস। 4 মাস। তাহলে এই যে 3,600 টাকা যদি 1 বছরের জন্য দেয় তাহলে 4 মাসে কত? তাহলে 3,600 ভাগ 4 যা হয় তা। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। কেমন? তারপর হচ্ছে সার্ভিস রেভিনিউ কত টাকা? সার্ভিস রেভিনিউ বলছে যে 4,800 টাকা স্টিল আনআর্ন, মানে সার্ভিস রেভিনিউ এখনও 4,800 টাকা আমরা পাই নাই। তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট আর এই যে আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা তারপরে এখন এটাকে সাইড দিয়ে ভাগ করলাম না কেন? এখানে কিন্তু এইরকম পুরা ইয়ারের জন্য বলে না কেন? বললে নাই, বললে কিন্তু আমরা সাইড দিয়ে ভাগ করতাম। তারপরে বলতেছে যে এই যে সাপ্লাইজ অফ সাপ্লাই অফ টাকা কত টাকা 1,500 টাকা হ্যাজ বিন ইজ ইউজড, মানে সাপ্লাই 1,500 টাকা ইউজ করে ফেলছে। তাহলে এটা সাপ্লাইজ তো আমরা জানি সম্পদ, তাহলে সম্পদ কমছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট। তারপরে কি বলছে র্যান ফেড কত টাকা 4,000 টাকা ফর 2 মান্থ অনলি, 2 মাসের জন্য। কেমন? তাহলে 1 মাসে তো অলরেডি খরচ হয়েছে ঠিক না? আচ্ছা ফেড র্যান ফেড 4,000 টাকা ফর 2 মান্থ অনলি। আচ্ছা র্যান্ট এক্সপেন্স অ্যাডজাস্টমেন্ট 2 মাসের জন্য যদি করি তাহলে র্যান্ট এক্সপেন্স 1 মাসের কত? 1 মাসে জাবেদা দিচ্ছে মনে হয় এখানে, 3 মাসের হিসাব রাখেন যে এখানে 2 মাসে ভাড়া প্রদান করা হয়েছে। তখন ও আচ্ছা সরি এটা এখানে আমরা কয় মাস? আচ্ছা 4 মাস। 3 মাসের হিসাব করি নাকি 4 মাসের হিসাব করতেছি? কোয়ার্টারলি বলছিল না? কোয়ার্টারলি কি 3 মাসকে ধরে নাকি 4 মাসকে ধরে? 4 মাসকে ধরে। 4 মাস। তাহলে তো ওরা প্রতিষ্ঠান 3 মাসে, তাহলে তো ওরা এখানে ভুল লিখছে। এখানে তো তাহলে 4,000 হওয়ার কথা। কোয়ার্টারলি তো মনে হয় 4 মাস পর পরে ধরে। আচ্ছা তাহলে তোমরা এখানে 4,000 দিবা। একটা বই চেক করিও তো এখানে টাকার ফিগারটা। তাহলে র্যান্ট এক্সপেন্স মানে এখানে 2 মাসে ভাড়া দিছে, তাহলে আরও আমরা 4 মাসে হিসাব করতেছি, তাহলে আরও 2 মাসে ভাড়া বকে আছে। তাহলে র্যান্ট এক্সপেন্স ডেবিট আর র্যান্ট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। হ্যাঁ 3 মাস কোয়ার্টারলি। কোয়ার্টারলি তো মাসিক মানে কয় মাস পর পর? 3 মাসই তো নাকি? তিন মাসের হিসাব যদি রাখি 12কে যদি 3 দ্বারা ভাগ করে, ঠিক আছে দাঁড়ান, 12 ভাগ 3 তাহলে কত হয়? 12 ভাগ 3 3 4 12, ঠিক আছে। কোয়ার্টারলি মানে 3, মানে 3 মাসের হিসাব। এখন কত হচ্ছে তাহলে ওই যে প্রথম জাবেদার সাইড দিয়ে কেন ভাগ করলাম ভালো করে? কোয়ার্টারলি 3 মাস। হ্যাঁ এখন তোমরা ওই যে আপনি কালকে ফিনান্স টাইম ভ্যালু বলেছেন। বলতেছে, ওটা উত্তর দিতেছে। টাইম ভ্যালু অফ মানিতে তোমরা এম এর মান তাহলে 4 কেন ধরো? আচ্ছা কোয়ার্টারলি 3 মাস, 3 মাসকে কোয়ার্টারলি বলে। তাহলে আমরা 1 বছরে কয়বার হয়? 12 ভাগ 3 4 না, এই জন্য এম এর মান 4 হয় কোয়ার্টারলি বললে। বুঝছেন কি না এবার লিমা? আচ্ছা। হ্যাঁ এখন কত হচ্ছে যে তাহলে এই যে এই জায়গায় 4 দিয়ে ভাগ করলাম কেন? ফর দ্য ইয়ার। কেমন হয়? ওই যে সেম কথা, আমরা 4 দিয়ে ভাগ না করি এরকম করতে পারতাম, ভাগ 12 গুণ 3 একই আনসার আসতো। বুঝছেন কি না? 4 দিয়ে ভাগ 12 দিয়ে ভাগ গুণ 3 দিয়ে গুণ দিতে পারতাম, তাও একই আনসার আসতো। কিন্তু ওরা একসাথে 4 দিয়ে ভাগ করছে আর কি। আচ্ছা ওদের এটা তাহলে এই আনসার এটা ঠিক আছে। তাহলে র্যান্ট এক্সপেন্স ডেবিট, র্যান্ট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। আচ্ছা আমার মতে আমরা তাহলে আর সামনে না আগাই, ওই যে উপরের নিয়মটা একটু টুকটাক পড়াই দিই, এরপর বাড়ি কাজ দিই, হ্যাঁ। এরপর করলে তো বেশি লাভ হবে। উপর নিয়মটা আমরা একটু টুকটাক দেখি তাহলে বেশি ভালো হবে। আচ্ছা তারপর অগ্রিম বীমার ক্ষেত্রে সামান্য যাবতে কী হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। মানে আমরা ধরো এর আগে যদি অগ্রিম বীমা দিতাম, এরপরে যখন আমরা সামান্য যাবতা করব তখন অগ্রিম বীমারে ক্রেডিট করব আর বিমা খরচে ডেবিট করব।
তারপর আমাদেরকে বলতেছে যে অগ্রিম বিজ্ঞাপনের ক্ষেত্রে অগ্রিম যদি কখনো বিজ্ঞাপন দিই তখন আমাদের পরবর্তী সমন্বয় যাবে কি হবে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ক্রেডিট, কেমন, বা অ্যাডভার্টাইজিং হচ্ছে ক্রেডিট। তারপরে আমাদেরকে বলতেছে যে এই যে ফর স্টোর সাপ্লাইজ মানে মনিহারি সাপ্লাইজের ক্ষেত্রে আমরা সমন্বয় যাবে কি দিব, মানে সাপ্লাইজ যদি মজুদ রাখি এরপরে যখন আমরা খরচ করব না, ইউজ করব না, তখন যাবে কি হবে, তখন সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট দিব আর সাপ্লাইজ ক্রেডিট দিব। তোমরা চাইলে স্টোর কথাটা লিখতে পারো। তারপর আমরা অফিস মনিহারির জন্য একই কথা, ওটা একই জাবেদা, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, অফিস সাপ্লাইজ ক্রেডিট। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমরা অগ্রিম আয়কে, ওরা কি বলছে, অগ্রিম প্রাপ্ত আয়কে প্রাথমিকভাবে আয় হিসাবে লিপিবদ্ধ করা। আচ্ছা, অগ্রিম প্রাপ্ত আয়কে আমরা যদি প্রাথমিকভাবে আয় হিসাবে লিপিবদ্ধ করি, এরপরে আমরা কি করব, তাহলে আয় লিখে ফেলছি কিন্তু আসলে তো আয় হয় নাই। আমরা অগ্রিম আয়কে আয় হিসাবে লিখে ফেললে আসলে তো আয় হয় নাই, তাহলে আয়টাকে কমাই ফেলবো আর অগ্রিম আয় তো একটা দায় বাড়াই দিব। তাহলে রেন্ট রেভিনিউ ডেবিট আর আনআর্নড রেন্ট রেভিনিউ ক্রেডিট। এরা তুমি অঙ্ক করতে গেলে আরও ভালো করে বুঝবা যখন করবা আর কি। তারপর হচ্ছে ব্যবস্থাপনা বাবদ আয়ের জন্য, এগুলো একবার পড়ে দেখবা, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না। আর যদি আমরা অগ্রিম কোনো খরচের সমানে জাবেদা দিই, ওই খরচটাকে ডেবিট করব, ওই খরচ পেয়েবলটাকে ক্রেডিট করব। যেমন ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ওয়েজেস পেয়েবল ক্রেডিট। আর সুদের জাবেদা তো আমরা সবাই পারি, সুদটাকে ডেবিট করব আর বকেয়া সুদকে ক্রেডিট করব। তাই ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর রেন্টের ক্ষেত্রে সেম কথা। আর অনাদায়ী পাওনা মানে ব্যাড ডেপ্টের ক্ষেত্রে, অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্ষেত্রে আমরা কি জাবেদা দিব, ব্যাড ডেট মানে কুরিন ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল, এটা মনে হয় সরাসরি পদ্ধতিতে দিচ্ছে কিনা কে জানে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্ষেত্রে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, ব্যাড ডেট ফর অ্যালোরেন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। এটা হচ্ছে রাইট অফের আর এটা হচ্ছে যাই মানে সঞ্চিতি রাখার ক্ষেত্রে। তারপরে আরগুলো একবার পড়ে দেখিয়ে। তখন রিফাত, হ্যাঁ বলেন। তখন ওই যে আপনি অনাদের কুরিন সঞ্চিতি ওইখানে ওখানে এই জাবেদাটা ছিল প্রথমটা, হ্যাঁ প্রথমটা নিয়েছিল নাকি? আপনি তো না ভাইয়া প্রথম তো না। না আচ্ছা, এখানে এই জাবেদাটা দিছিল মনে হয়, এই যে ভাইয়া এক- পরের পেজে আচ্ছা পরের পেজে আরো জাবেদা আছে। আচ্ছা, ইফ ব্যাড ডেপ রিটেন অফ অ্যাগনেস্ট, আচ্ছা ব্যাড ডেপ যখন রিটেন হ্যাঁ। অফ মানে রাইট অফ করে ফেলবো তখন জাবেদা এটা দিবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে স্থায়ী সম্পত্তির ওই যে অবশ্যই জাবেদাটা পারলে হবে। আমরা যে অবশ্যই জাবেদাটা করতাম ওটাই হচ্ছে সমন্বয় জাবেদা, এই যে ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আচ্ছা, আর উত্তোলনেরটা এত বেশি আসে না, তবে একটু দেখবেন উত্তোলন, মূলধন, অলিখিত ক্রয়, অলিখিত বিক্রয়, অলিখিত ক্রয়, অলিখিত বিক্রয় এগুলো আমরা জানি, পার্সেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর অলিখিত বিক্রয়ের ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এগুলো সবগুলো একবার পড়ে নেবেন। মুনাফা বিন বিক্রয়ের জাবেদাটা একটু ইন্টারেস্টিং, কেমন, কারণ আমরা জানি যে সবসময় সেলস ক্রেডিট হয়, এই সেলস ক্রেডিট হয়, কিন্তু এই অঙ্কের বেলায় সেলস ডেবিট। আর আমরা জানি সবসময় পার্সেস ডেবিট হয়, কিন্তু এই অঙ্কের বেলায় পার্সেস ক্রেডিট। এগুলো একবার দেখবেন, দেখি এরপরে আপনারা প্রথম কয়টা বাড়ি কাজ দিব, 10টা দিব, সবই দিয়ে দেন। সবটি দিয়ে দিলে তো মানে এলোমেলো হয়ে যাবেন। না ভাইয়া সব দিয়ে না, এখানে 10টা বা তার কম দিই, কেমন, 8টা থেকে 10টা করে সর্বনিম্ন 8টা যান, 8টা দিলাম, নিয়ম আর 8টা।